সাভারে সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রাতভর সংঘর্ষ হয়েছে। রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত থেমে থেমে চলা সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অন্তত 10টি যানবাহন ভাঙচুর ও 5টিতে অগ্নিসংযোগ করে। সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, তাদের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ভবনের উপর থেকে থুতু ফেললে সেটি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ নিয়ে সংঘাতের সূত্রপাত। প্রথমে বিষয়টি মীমাংসা হলেও পরে আবারও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে সিটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালায়। সংঘর্ষের সময় সিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ক্যান্টিন ও হলে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, এক্ষেত্রে প্রশাসন ও পুলিশ নীরব ভূমিকায় ছিল। বর্তমানে সেখানকার পরিস্থিতি থমথমে রয়েছে। সংঘর্ষের ঘটনায় শঙ্কিত এলাকাবাসী। তাদের একটা মিউচুয়াল হয়ে যায় ওখানে, তো তারপর ওই ছেলেটা এই মিউচুয়ালটা হওয়ার পরেও সে ড্যাফোডিল ইউনিভার্সিটি যায়, সে জানায় যে এরকম এরকম হয়েছে। যে তারপর তারা পরিকল্পিতভাবে রাত 12টার দিকে এসে আমাদের ইউনিভার্সিটিতে সরাসরি হামলা করে। এইভাবে ভাঙচুর প্লাস লুটতরাজ, আপনি ভিতরে গেলে বুঝতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টে কোনো প্রকার টাকা পয়সা কিছু নাই। আমাদের 5টা গাড়ি ছিল, সেগুলো ভেঙে দিয়েছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে আমাদের কাগজপাতি, আমাদের এডুকেশনাল ট্রান্সক্রিপশন, এগুলো কোনো কিছুই নাই ভাই। আমাদের স্টুডেন্টদের জন্য যেগুলি গাড়ি ছিল ওগুলি তো পোড়াইছে, প্লাস আমাদের মোটর সাইকেলে ভাঙা হয়েছে, ইভেন আমাদের টিচারদের, স্টাফ বাসদের সবকিছুই পুনর্দেব হইতে। এখন আমরা কিছু বুঝে ওঠার আগেই তাদের আক্রমণ চলতেছিল। আমাদের হল থেকে যারাই এদিকে আগে আসতেছে তারাই আহত হইতেছিল তাদের দ্বারা। এই জন্য কেউ আর এদিকে আসতে পারে না প্রতিহত করতে। একপক্ষীয় হামলা হয়েছে এবং সেটা রাত 12টা থেকে 4:30 পর্যন্ত একটানা আক্রমণ চলছে। এই জন্য এ নিয়ে আরো জানাতে সাভার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, রাতভর সংঘর্ষ হয়েছে, ভোর পর্যন্ত এই সংঘর্ষ হয়েছে। সকাল থেকে দেখছিলাম যে সিটি বিশ্ববিদ্যালয়ে কার্যত যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এখন কি পরিস্থিতি এবং পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের নজিরবিহীন হামলার যে ব্যাপকতা সেটি সম্পর্কে আবারও একটু আমাদের জানাবেন। জি, আমরা যেমনটি শুনছিলাম এবং আমি আগের ঘন্টায় যেমনটি বলছিলাম, আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি আশুলিয়ার যে সিটি বিশ্ববিদ্যালয় ছিল সেখানে। এই বিশ্ববিদ্যালয়ের পেছনটা আমার পেছনে একটু দেখানোর চেষ্টা করি। গতকাল রাতে শুরু হওয়া যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সংঘর্ষ এবং সেই তুচ্ছ ঘটনা রাতের দিকে মধ্যরাতে কিন্তু একটি ভয়াবহ হামলা এবং ভয়াবহ সংঘর্ষের মধ্যে রূপ নেয়। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সিটি বিশ্ববিদ্যালয় আছে, সিটি বিশ্ববিদ্যালয়ে এসে হামলা চালায়, ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে, এমনটি দাবি করছেন সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা এখানে উপস্থিত হই ভোর 4টায়, কিন্তু ভোর 4টায় উপস্থিত হলেও কিন্তু আমরা যে এই বিশ্ববিদ্যালয় এলাকায় কিন্তু প্রবেশ করতে পারি ভোর 5টায়, কারণ 4টা পর্যন্ত এখানের পরিবেশটা এতটাই থমথমে ছিল যে গণমাধ্যম কর্মীরা আমরা কেউই কিন্তু ভেতরে প্রবেশ করতে সাহস পাইনি বা নিরাপত্তার কথা বিবেচনা করে, কারণ তখন পর্যন্ত কিন্তু কোনো পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিল না, যার ফলে কিন্তু একটা নিরাপত্তা হুমকি ছিল। আমরা ভোর 5টায় এখানে এসে উপস্থিত হয়ে যে জিনিসটি দেখতে পাই, তখন কিন্তু অনেকটা সূর্যের আলোতে এই গতকাল সারা রাত ধরে চলমান যে হামলা এবং সংঘর্ষে সিটি বিশ্ববিদ্যালয়ের যে ধ্বংসযজ্ঞের চিত্র অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে ওঠে। সিটি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কিন্তু যে শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য যেই যানবাহনগুলো ছিল, প্রায় কিন্তু 10টি যানবাহন ভাঙচুর এবং অগ্নিসংযোগ দেয়া হয়। এবং সিটি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন, শিক্ষার্থীদের হোস্টেল এবং ক্যান্টিন, খাবার যে ক্যান্টিন, সমস্ত জায়গায় কিন্তু হামলাকারীরা হামলা চালায়, অগ্নিসংযোগ চালায় এবং লাঠি সোঁঠা, ইট পাটকেল দিয়ে কিন্তু তারা পুরা ক্যাম্পাস একটি অস্থিতিশীল রণক্ষেত্রে পরিণত হয়। এবং এই বিষয়টিতে কিন্তু এলাকাবাসী অনেকটা শঙ্কিত। এই যে অগ্নিসংযোগের যে ঘটনাগুলো ঘটেছে, এলাকাবাসীও কিন্তু অনেকটা নির্ঘুম রাত কাটিয়েছে। সকাল থেকেই আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু অন্যান্য শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু সিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে উপস্থিত হয় এবং তারা এখান থেকে
কিছুক্ষণ আগে একটি অ্যাম্বুলেন্স আসে এবং গতকাল রাতে হলে হামলার ফলে যারা আহত হয়েছিল কিছুক্ষণ আগেও কিন্তু একটি অ্যাম্বুলেন্সে করে আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছেন। এখন পর্যন্ত গতকালের এই ঘটনায় কয়জন আহত হয়েছে সেই সংখ্যাটি সুনির্দিষ্ট করে কিন্তু কেউই বলতে পারেনি, কিন্তু এটি কিন্তু বেশ কয়েকজন তারা সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি করছে। আমরা এই মুহূর্তে যে চিত্রটি আমাদের সামনে দেখতে পাচ্ছি একটি গাড়ি, একটি কিন্তু সমস্ত গাড়ি যে শুধু গ্লাস ভেঙে ফেলা হয়েছে বিষয়টি কিন্তু এমন না, গাড়ির যে লোহার যেই বডি আছে সেটিও কিন্তু অনেকটা দুমড়ে মুচড়ে ফেলা হয়েছে। শুধু যে এই গাড়িটির চিত্র এমন না, এমন কিন্তু বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয় এবং একটি মোটরসাইকেল ছিল সেই মোটরসাইকেলের কিন্তু ভাঙচুর করা হয়। এবং আমরা এই মুহূর্তে প্রবেশ করছি প্রশাসনিক ভবনে, যেই ভবনটির নিচতলায় ছিল অ্যাকাউন্টস, যেখানে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অর্থ লেনদেন হতো এবং একটি মধুমতি ব্যাংকের শাখাও কিন্তু ওই নিচতলায় কিন্তু ছিল। সেখানেও হামলা চালানো হয় এবং ভাঙচুর করা হয়। আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের যে বিষয়টি জানানো হয়, এই যে এখানে যে অর্থ ছিল নগদ অর্থ এবং মূল্যবান নথি, ল্যাপটপ, কম্পিউটার, সেই জিনিসগুলো কিন্তু লুটপাট করা হয়, এমনটি কিন্তু আমাদের জানিয়েছেন সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের কর্মকর্তারা এখানে এসেছেন, তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই কি কি হারিয়েছেন বা কত টাকা চুরি হয়েছে বা লুট হয়েছে সেই তথ্যটি আমাদের জানাতে পারবেন। কিছুক্ষণ আগেই তারা প্রবেশ করেছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত নই, কারণ আনুষ্ঠানিকভাবে আমাদের কেউ কিন্তু কোনো তথ্য দেয়নি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতজন শিক্ষার্থী আহত হয়েছে। আমরা যেটি ভেতরে প্রবেশ করে দেখতে পেয়েছি, চারিদিকে চতুর্দিকে শুধু ধ্বংসযজ্ঞ, শুধু যে মেঝেতে ধ্বংসযজ্ঞের চিত্র না, এমনটি কিন্তু আমরা কিন্তু সিলিংয়েও দেখতে পাচ্ছি যে ফ্যানগুলো পর্যন্ত কিন্তু লোহার লাঠি দিয়ে বা কিছু ভারী ধাতব পাত্র দিয়ে ফ্যানগুলো কিন্তু দুমড়ে মুচড়ে ফেলা হয়েছে। যে কতটা শক্ত আঘাত হলে লোহার পাখাগুলোকে এভাবে বেঁকিয়ে ফেলা যায়। আর একটু যদি দেখানোর চেষ্টা করি, আমার সামনে যে রিসিপশন, এটি বোধহয় রিসিপশন ছিল সিটি বিশ্ববিদ্যালয়ের, রিসিপশনটি যে বোঝার উপায় নেই যে এটি একটি রিসিপশন ছিল। যে চতুর্দিকে মেঝেতে যেদিকেই আমরা তাকাচ্ছি সেদিকেই কিন্তু ভাঙা কাচের টুকরো দেখা যাচ্ছে, অসংখ্য কাচের টুকরো কিন্তু এই মুহূর্তে মেঝেতে পড়ে আছে। তারা লিফট থেকে শুরু করে এই বিষয়ে একটু জানাবেন। শিক্ষার্থীদের যোগাযোগের পরেও পুলিশ কেন সাড়া দেয়নি, এ বিষয়ে আসলে তারা কিছু বলেছেন কিনা? পুলিশের পক্ষ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা যে কেন তারা নীরব ভূমিকায় ছিলেন এতটা? জি, আপনি যেমনটি বলছিলেন, শিক্ষার্থীরা আমাদের জানিয়েছেন তাদের পক্ষ থেকে একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা হলো, তারা কিন্তু সাড়া পায়নি। তারা আমাদের যেটি জানিয়েছেন, রাতের বেলা যখন হামলাকারীরা এই যে তাদের বিশ্ববিদ্যালয়ের ধ্বংসযজ্ঞ চালায় এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তারা কিন্তু অনেকটা শঙ্কিত ছিল। বিশেষ করে যে সিটি বিশ্ববিদ্যালয়ের পাশেই কিন্তু একটি নারীদের হল রয়েছেন, যেখানে নারী আবাসিক শিক্ষার্থীরা থাকতেন। সেই শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরাও কিন্তু অনেক শঙ্কিত ছিলেন এবং এই যে ভয়ের ভীতি থেকে তারা যখন কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখছিলেন না, তখন তার নিজে থেকেই বারবার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন এবং তারা যেটি জানিয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে তাদের কোনো সাড়া দেওয়া হয়নি। এবং আমরা এখানে এসে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোনো উপস্থিতি লক্ষ্য করতে পারিনি, যার ফলে আমরা এখন পর্যন্ত তাদের সাথে কোনো কথা বলতে পারিনি বা শিক্ষার্থীরা যেই দাবিগুলো করেছেন সেই দাবিগুলো নিয়ে তাদের সাথে কথা বলতে পারিনি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা এই মুহূর্তে আছি রেজিস্ট্রারের রুম, সিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের রুম, প্রফেসর মীর আখতার হোসেনের, তার রুমের চিত্রটি দেখাচ্ছিলাম। এখন আমরা যদি আরেকটি রুমের চিত্র দেখানোর চেষ্টা করি, এই রুমটিতেও কিন্তু এয়ার কন্ডিশন সমস্ত ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এবং এখানে যে কর্মকর্তারা বা অফিস স্টাফরা বসতেন, তাদের যে ডেস্কগুলো ছিল সেই ডেস্কগুলো কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। যে অফিসের যে সকল সরঞ্জামগুলো ছিল, টেলিফোন, প্রিন্টার, ফটোকপি মেশিন, একটি বিশ্ববিদ্যালয়ে যে সকল বিষয়গুলো থাকতে পারে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। গতকালের চিত্রটি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেয়ালে কিন্তু এখনো রক্তের দাগ, আহত শিক্ষার্থীদের কয়েকজনের রক্তের দাগ কিন্তু আমরা দেয়ালে দেখতে পেয়েছি। আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি যে সাদা
দেয়ালে কিন্তু লাল রক্তের দাগ এখনো স্পষ্ট দেখা যাচ্ছে। এ থেকেই কালকের ধ্বংসযজ্ঞ কতটা ভয়াবহ আমরা কিন্তু কিছুটা অনুমান করতে পারছি। সাজাদ, সিটি বিশ্ববিদ্যালয় আমরা কর্তৃপক্ষ যদি কি একটু- কোনো বৈঠক করেছে বা আনুষ্ঠানিকভাবে তারা কখন জানাতে পারে যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, বা একাডেমিক কার্যক্রম আবার কখন স্বাভাবিক হতে পারে, কখন চালু হতে পারে, এই বিষয়ে কি তারা কোনো বক্তব্য পাওয়া গেছে? রুমের স্বাভাবিক চিত্র যে এই রাতের মধ্যে যে এতটা অল্প সময়ের মধ্যে অস্বাভাবিক হয়ে গেছে, বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নিজের বিশ্ববিদ্যালয়ের যে এমন চিত্র দেখছে, তারা কিন্তু অনেকটা শঙ্কিত বা তারা কিন্তু অনেকটা ভীত। এই মুহূর্তে কিন্তু একটা ট্রমার মধ্যে আছেন, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন তারাও কিন্তু অনেকটা নির্বাক। এই এখনো তারা বুঝে উঠতে পারছে না কি হয়ে গিয়েছে এক রাতের মধ্যে। আমরা স্ক্রিনে এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি, সোফা থেকে শুরু করে বিল্ডিংয়ের যে এই 5 তলা ভবনের প্রতিটি ভবনের গ্লাস কিন্তু ভেঙে চুরমার করা হয়ে গিয়েছে। হয়তো সময় স্বল্পতার কারণে আমরা এই 5 তলা ভবনের প্রতিটি ফ্লোরের প্রতিটি রুমের চিত্র আপনাদের দেখাতে পারছি না, কিন্তু এই অনেকটা একই প্রতিটি রুমের চিত্র। শুধু যে রুমগুলো ভেঙে ফেলা হয়েছে এমনটি না, রুমগুলোর সাথে যে ওয়াশরুমগুলো ছিল সেই ওয়াশরুমের বেসিন, মিরর, আয়না সব কিছুই কিন্তু ভেঙে একদম তছনছ করে দেওয়া হয়েছে। চতুর্দিকেই শুধু ভাঙা ধ্বংসস্তূপ এবং কাচের টুকরো। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন যে লুটপাটের বিষয়টি, এখানে শুধুমাত্র যে নগদ অর্থ মূল্যবান সরঞ্জাম যে লুট হয়েছে এমনটি না, এখানে তার যেটি দাবি করছেন তাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নথি, যেমন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ডকুমেন্ট বা কাগজপত্র কিন্তু হারানো গিয়েছে, এমনটি তারা কিন্তু আমাদের জানিয়েছেন। আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কি কি হারানো গিয়েছে বা লুট হয়েছে, এটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খতিয়ে দেখবে, তদন্ত করবে। এটি কিন্তু আসলে সময় সাপেক্ষ, হঠাৎ করে কিন্তু এই তথ্যটি আমরা দিতে পারছি না। এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে কিছু জানানো হয়নি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ভাইস চ্যান্সেলর স্যারের রুমে। ইঞ্জিনিয়ার এমডি লুৎফর রহমান, যিনি সিটি বিশ্ববিদ্যালয়ের ভিসি, তার রুমেও কিন্তু দেখতে পাচ্ছি মেঝেতে যেই বইগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, এবং এখানেও কিন্তু বেশ কাচের টুকরো আমরা লক্ষ্য করতে পারছি। এ থেকেই কিন্তু অনেকটা ধারণা করা যায় গতকালের ভয়াবহ চিত্র কি ঘটেছে। কিছুক্ষণ আগে আমরা এর আগের ঘন্টা যেমনটি দেখাচ্ছিলাম, দোতলার চিত্রও কিন্তু অনেকটা একই। এই যে শুধুমাত্র প্রশাসনিক ভবন না, তারা কিন্তু যে আবাসিক শিক্ষার্থীদের যে ক্যান্টিন আছে সেই ক্যান্টিনেও কিন্তু হামলা চালায়, এবং আবাসিক শিক্ষার্থীদের হল যে আছে হলেও ইট পাটকেল নিক্ষেপ করে এবং হামলা চালায়, যার ফলে কিন্তু শিক্ষার্থীরা তাদের এই নিক্ষেপকৃত ইট পাটকেল এবং ভাঙা কাচের টুকরায় কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়, এবং আমরা কয়েকজনকে দেখেছি তারা কিন্তু। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে রাতভর সংঘর্ষ হয়েছে। এর প্রেক্ষিতে সিটি বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন। জুলাই অভ্যুত্থানের বিরোধিতা এবং ডাকসুর হিসাব ঠিকমতো না দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে ডাকসুর প্রতিনিধি দল। না হলে আজ আবারও ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। 3 দাবিতে রোববার দুপুরে বিক্ষোভ ও রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি পালন করে ডাকসু। বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে সেখানে জড়ো হন শিক্ষার্থীরা। ডাকসুকে প্রশাসন পুরোপুরি সহায়তা দিচ্ছে না বলেও অভিযোগ তাদের। 3 দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন ডাকসু নেতারা। তাদের দাবি হলো হল সংসদ এবং ডাকসুর সব হিসাব বুঝিয়ে দেয়া, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা এবং আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া ডেপুটি রেজিস্ট্রার রুহুল আমিনকে বহিষ্কার করে পুলিশে সোপর্দ করা। এছাড়া ফ্যাসিবাদের দোসর শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের অপসারণ করে বিচারের দাবিও জানান শিক্ষার্থীরা। দ্রুত সময়ের ভিতরে ব্যবস্থা নেবেন। আমরা স্পষ্টভাবে বলে এসেছি যে আগামীকাল থেকে কোনোভাবেই তিনি এই রেজিস্টার বিল্ডিংয়ে প্রবেশ করতে পারবেন না, কারণ তিনি সরাসরি শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে তাকে ক্ষমতায় রাখার জন্য যা করা দরকার সেটা করেছেন এবং সেটাতে তিনি নেতৃত্ব দিয়েছেন। ফলে আমরা এই ধরনের কোনো কর্মকর্তা কর্মচারীকে চাই না। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেল স্টেশনের নিচে বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের প্রথম জানাজা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানতলী আইলপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। এর আগে রোববার রাত 8টার দিকে তার মরদেহ শ্বশুর বাড়িতে নেওয়া হলে হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয়। পরে তার মরদেহ নিজ জেলা শরীয়তপুরের নড়িয়ায় নিয়ে আরেকটি জানাজা হবে। এরপর সেখানেই তার দাফন হবে।
আজাদ নড়িয়া উপজেলার মুক্তারের চর এলাকার ঈশ্বরকাঠি গ্রামের মৃত জলিল চোকদারের ছেলে। তিনি স্ত্রী ও 2 সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানটুলিতে থাকতেন। দুর্ঘটনার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষের উদাসীনতাকে দায় দিয়ে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। আমার বোনের মোবাইলে ফোন দিছে, পরে আমার বলতেছে যে ছোট ছোট বাচ্চা, আর আমার বোনজি মনে করেন শুধু হবে তরুণ, 4 বছর 4.5 বছর ধরে বিয়ে হয়েছে, ওর বেশি দিন হয়নি। সকলেরই দাবি ওনার পরিবারের একটা ভরণ পোষণের দায়িত্ব, ওনার ওয়াইফের একটা চাকরি, তার সন্তানদের পড়াশোনা এবং সবসময় লেখাপড়ার যে একটা খরচের দায়িত্বটা সরকার গ্রহণ করুক। মেট্রো রেল স্টেশনের নিচে বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের মরদেহ তার নিজ গ্রাম শরীয়তপুরের নড়িয়ার ঈশ্বরকাঠি গ্রামে নেওয়া হয়েছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে তাকে। এ নিয়ে জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সগির হোসেন। সগির হোসেন, তার দ্বিতীয় জানাজা ও দাফনের বিষয়ে জানাবেন। গ্রামবাসী, আত্মীয় স্বজনেরা কি বলছেন, কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে? এই তো সকাল 9টায় কিন্তু পূর্ব পোড়াগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে আবুল কালাম আজাদের দাফন সম্পূর্ণ হয়েছে এবং তার মরদেহ নড়িয়া বাজার জামে মসজিদের যে গণকবরস্থান আছে সেখানে দাফন করার জন্য ইতিমধ্যে নেওয়া হয়েছে। তো আমরা এখন রয়েছি আবুল কালাম আজাদের বাড়ি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আবুল কালাম আজাদের বাড়িতে চলছে শুনশান নীরবতা। পাশাপাশি কিন্তু আমরা স্বজনদের দেখেছি তাদের কান্না করতে। এছাড়া এলাকাবাসী এসছেন এই বাড়িতে, যারা রয়েছেন তাদের সান্ত্বনা দিতে। আপনারা দেখছেন যে এই এলাকার লোক, অনেক নারী এবং পুরুষ এসেছেন এই বাড়িতে, যারা আবুল কালামের লাশ এক নজর দেখতে। তো আমরা যেটা জেনেছি পরিবার থেকে, যে গতকাল দুপুরে ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো রেলের যেই খুঁটি রয়েছে, এই খুঁটির থেকে বিয়ারিং এর প্যাড পড়ে কিন্তু আবুল কালামের মৃত্যু হয়। সেখানেই কিন্তু তার কাছে একটা পাসপোর্ট পাওয়া যায়। এই পাসপোর্ট অনুযায়ী তার লাশ শনাক্ত করে প্রশাসন। পরবর্তীতে পরিবারকে জানায়। পরিবারকে জানালে তারা কিন্তু লাশ আনে এবং প্রথম জানাজা তার যে নারায়ণগঞ্জে তিনি থাকতেন ওইখানে সম্পূর্ণ করে রাত 1টার দিকে কিন্তু এই গ্রামের বাড়ি শরীয়তপুরের ঈশ্বরকাঠিতে আনা হয়। এখানে কিন্তু জানাজা শেষে তার দাফন সম্পূর্ণ হবে। এই ছিল শরীয়তপুর থেকে আবুল কালাম আজাদের মৃত্যুর বিষয়ে সবশেষ। আরপিও সংশোধন ও জোটের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিএনপি। এ নিয়ে ইসির পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান সিনিয়র সচিব আখতার আহমেদ। এদিকে কমিশনের সাথে বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধিরা জানান নির্বাচনের আগে পরে পর্যবেক্ষণ করা হবে। রোববার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচনের প্রাক প্রস্তুতি নিয়ে বৈঠক করেন তারা। জোটবদ্ধ হলেও নির্বাচন করতে হবে দলীয় প্রতীকে। বৃহস্পতিবার এটি চূড়ান্ত করে উপদেষ্টা পরিষদ। শনিবার এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি দেয় বিএনপি। রোববার গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনে নির্বাচন কমিশনের চিঠি দেয় দলটি। নেতাদের মত, জোটবদ্ধ হলেও রাজনৈতিক দলগুলোর নির্বাচনী প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত। কোনো আনুষ্ঠানিক প্রাক কনসালটেশন ছাড়াই এমন একটা মেজর সিদ্ধান্ত গ্রহণ অনভিপ্রেত এবং আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এতে রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে বিএনপি মনে করে। একই দাবিতে ইসিতে চিঠি দিয়েছে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএমও। পরে ইসি সচিব ব্রিফিংয়ে জানান গণপ্রতিনিধিত্ব আদেশ নিয়ে সিদ্ধান্ত হবে কমিশনের বৈঠকে। নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা একটা চিঠি দিয়ে গেছেন। চিঠিটা পরবর্তীতে কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে এটা। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে কমনওয়েলথ প্রতিনিধি দল। নির্বাচনের আগের ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলে জানান দলের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ। বাংলাদেশের সব অংশীদারদের সাথে নির্বাচন নিয়ে কথা বলেছে কমনওয়েলথ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের পাশে আছে এই সংস্থা। নির্বাচনের আগের ও পরের পরিস্থিতি পর্যবেক্ষণ করব আমরা। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নারায়ণগঞ্জে প্রকাশ্যে আদালত প্রাঙ্গণে এক বিচার প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে। রোববার দুপুরে জেলা জজ আদালতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী ইরফান মিয়া জানান, হামলাকারীরা মহানগর বিএনপির আহ্বায়ক এড সাখাওয়াত হোসেন খানের অনুসারী। ইসমাইল নামের এক ব্যক্তির কাছে তিনি 25 লাখ টাকা পান। টাকা না পেয়ে মামলা করেন তিনি। রোববার আদালতে গেলে আসামিদের আইনজীবী সাখাওয়াত হোসেন তাকে জোর করে আদালত কক্ষ থেকে বের করে দেন। এরপর তাকে আদালত প্রাঙ্গণ ত্যাগ করার নির্দেশ দেন। তিনি না যাওয়ায় সাখাওয়াত হোসেনের নির্দেশে কয়েকজন আইনজীবী ও আসামি পক্ষের লোকজন হামলা চালায় বলে অভিযোগ ইরফান মিয়ার। হামলায় নারীসহ 4 জন আহত হন। আমার জামা কাপড় ছিঁড়ে ফেলছে, আমার গায়ে অনেক, আমার চুলের গুছাই ধরে আমাকে ঘুষাইছে, থাপড়াইছে, আমার শিরোধাহানির চেষ্টা করছে। আমি স্বাগত লোক, তুই আমার চিনোস, আমি এখন সারাটা ফোন দিতেছি, তোর বাসায় এলাবো, তোর তুলাসেট করে নেবো, পিস পিস করে বুড়িগঙ্গা ফালা দিলে কিছু যায় আসে না আমাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে সাইমা হোসেন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে সাঁতার কাটতে গিয়ে তিনি পানিতে ডুবে যান। এ ঘটনার জন্য অব্যবস্থাপনাকে দায়ী করে রাতে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা দোষীদের শাস্তির দাবি করেন। শিক্ষার্থীরা জানান, সুইমিং পুলে শিক্ষার্থী সাইমার মৃত্যুর জন্য দায়িত্বরতদের অবহেলা রয়েছে। এ সময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার সহ রাকসু নেতা সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে রাত 11টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব সেখানে গিয়ে এ ঘটনা তদন্তের ঘোষণা দেন। আমরা প্রশাসনের একেবারে টপ আমরা ফরিদ সাহেবকে এখানে রেখেছি যেন কোথাও কোনো ধরনের গড়িমসি না হয়, এবং তাদেরকে বলা আছে তারা 72 ঘন্টার ভিতরে একটা প্রাথমিক রিপোর্ট দেবে। সেই রিপোর্টের ভিত্তিতে আমরা ব্যবস্থাটা নিয়ে ফেলব। আগামী বছরের প্রাথমিকের বই ছাপানোর কাজ চললেও মাধ্যমিকের কাজ শুরুই করতে পারেননি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। দরপত্র সংক্রান্ত জটিলতায় কাজ শুরু করতে দেরি হচ্ছে। এছাড়া পতিত সরকারের ঘনিষ্ঠ অনেকেই দায়িত্ব পাওয়ায় নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে ছাপার কাজ। এই অবস্থায় নির্দিষ্ট সময়ে বই পাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। আগামী বছরের জন্য 31 কোটির মতো নতুন বই ছাপাচ্ছে সরকার। এর মধ্যে প্রাথমিক স্তরের পাঠ্য বই 8.5 কোটি ও মাধ্যমিকে 21.5 কোটি। প্রাথমিক পর্যায়ের বই ছাপানোর কাজ সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুরু হলেও এখনও মাধ্যমিকের কাজ শুরু হয়নি। অন্যদিকে বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে বই ছাপানোর কাজ নিয়ে ছাপার মানে সন্দেহ তৈরি করেছে বেশ কয়েকটি মুদ্রণ প্রতিষ্ঠান। এ অবস্থায় মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে নির্দিষ্ট সময়ে বই পৌঁছানো ও ছাপার মান নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ক্রিয়াগত যে জটিলতা শুরু হয়েছে, এই জটিলতার অবসান না হলে পরে সময় মতো বই যাওয়ার সম্ভাবনাটা খুব কম। আমি মনে করি এনসিটিবি সরকারকে এবং মন্ত্রণালয় এটার গুরুত্ব দিয়ে সময় ক্ষেপণ না করে দ্রুত সিদ্ধান্ত দেওয়া উচিত। শিক্ষা গবেষকরা বলছেন, এনসিটিবিতে একদিকে যেমন স্বৈরশাসনের সুবিধাভোগী ব্যবসায়ীরা কাজ করছেন, অন্যদিকে সুবিধাভোগী কর্মকর্তারাও বহাল তবিয়তে। ছাত্রদল সহ বিভিন্ন প্ল্যাটফর্ম এনসিটিবির সদস্য অধ্যাপক রিয়াদ চৌধুরীর পদত্যাগ চাইলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপরন্তু তিনি বই ছাপানো কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এসব কারণে কাটছে না সংকট। এনসিটিবি একটা ন্যাশনাল প্রতিষ্ঠান, সেখানে যদি এরকম খুব খারাপ অভিযোগ আসে, তাহলে ডেফিনেটলি সরকারের উচিত হবে ওই জায়গা থেকে ওনাদেরকে আপনার সরিয়ে নিয়ে ওনাদের বহু জায়গা আছে, ওনাদেরকে সেখানে দেখ এনসিটিভিতে যোগ্য মানুষ নিয়োগ দেওয়া হোক বা রিপ্লেস করা হোক অথবা ডেপুটেট করা হোক। এনসিটিবি অবশ্য বরাবরের মতোই বলছে, নির্দিষ্ট সময়ে বই ছাপানোর কাজ শেষ হবে। আমাদের সাথে চুক্তি হয়ে যাচ্ছে সমস্ত প্রেসগুলি, এবং এই প্রেসগুলি চুক্তির পরিপ্রেক্ষিতেই তারা কাজগুলি শুরু করে দিচ্ছে। সুতরাং আমরা নির্দিষ্ট সময় অবশ্যই আমরা বইটাকে দিতে পারবো। যেহেতু ফেজ ওয়াইজ কাজ চলছে, আমার প্রাইমারির কাজের মধ্যে ডান হয়ে গেছে। বই ছাপানোর দরপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তহীনতার কারণেও সংকট সৃষ্টি হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাকার বিনিময়ে কুষ্টিয়ায় সিভিল সার্জন অফিসের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। শনি ও রবিবার সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করে বিক্ষোভ করেছেন সাধারণ চাকরি প্রত্যাশীরা। পরে ওই নিয়োগ কার্যক্রম স্থগিত করে কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য সহকারী সহ 7টি পদে 115 জনকে নিয়োগের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয় গেল শুক্রবার। পরীক্ষার্থী ছিলেন প্রায় 15,000। তবে পরীক্ষার আগেই দেখা যায় 250 শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের বাসা থেকে বের হচ্ছেন বেশ কিছু চাকরি প্রার্থী। সাংবাদিকরা কথা বলতে গেলে দৌড়ে পালিয়ে যান তারা। অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাতে অ্যাম্বুলেন্সে করে একটি ক্লিনিকে জড়ো করা হয় তাদের। সেখানে সাংবাদিকদের উপস্থিতি দেখে কৌশলে একই এলাকার আরেমোর বাসায় সরিয়ে নেওয়া হয় চাকরি প্রার্থীদের। ওই বাসায় 25 থেকে 30 জনের রহস্যজনক প্রবেশ ও বের হওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। পরীক্ষা এখানে প্রশ্ন আসবে আমাদের পরে কালকে পরীক্ষা। অনেক কষ্ট করে আমরা পড়াশোনা করে এখানে মনে করেন পরীক্ষা দিতে আসি, তাহলে আমাদের মেধার ইয়েটা কোথায় গেল? দেশে এখনো যেমনটি হয় এই প্রেক্ষাপটে, অর্থাৎ জুলাইয়ের আন্দোলনের পরে এই প্রেক্ষাপটে হবে এটা বিশ্বাস করতে পারছে না। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন সাধারণ চাকরি প্রত্যাশীরা। পরদিন আবার ওই অফিসে ঘেরাও করে পরীক্ষা বাতিলের দাবি জানানো হয়। পুনরায় নিয়োগ পরীক্ষা নিতে হবে, সেটা সুষ্ঠুতার ভিত্তিতে এবং মেধার ভিত্তিতে যেন নিয়োগ হয়। সারা দেশব্যাপী যে আলোড়ন সৃষ্টি হয়েছে এই ঘটনাটাকে কেন্দ্র করে, এটা খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। এদিকে অভিযোগ অস্বীকার করেছেন আবাসিক চিকিৎসা কর্মকর্তা, আর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আপনারা তদন্ত করেন, তদন্তে যদি কোনোভাবে আমার সংশ্লিষ্ট থাকে তাহলে আমি পুরা আপনারা যেরকমভাবে মনে করেন বা আইনগতভাবে যে ইয়েটা সেটা আমি মেনে নেব, কিন্তু আমার সাথে কথা না বলে বা আমার কোনো প্রকার তদন্তে না যাওয়ার আগেই আমাকে যে এইভাবে মানে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমি এটার একটু নিন্দাই জানাচ্ছি। আরএমওর বিরুদ্ধে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ আসে যে না হয়তো ফাঁস হয় নাই কিন্তু সে অন্য একটা প্রতারণা আশ্রয় নিচ্ছে, এই ধরনের অভিযোগ যদি আসে অবশ্যই স্বাস্থ্য বিভাগের যে পদ্ধতি সেটা নিয়ে আলাদা অবশ্যই তদন্ত হবে। পরে ওই নিয়োগ কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয়পুরহাটে চলছে রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। পুরুষের পাশাপাশি কাজ করছেন নারীরাও। ভালো ফলন ও দামে খুশি তারা। ধান ঘরে তোলার পরই আলু বেগুন সহ অন্যান্য সবজি আবাদের প্রস্তুতিও চলছে। জয়পুরহাটের বিভিন্ন উপজেলার মাঠ জুড়ে এখন সোনালী ধান। কৃষকরা আগাম রোপা আমন ধান ঘরে তুলতে দিনরাত কাজ করছেন। ভালো ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। প্রতি বিঘায় গড়ে 16 থেকে 18 মণ ধান উৎপাদন হয়েছে, আর প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়। ভালো ফলন ও দাম সন্তোষজনক হওয়ায় খুশি কৃষক। এই সময় ধানটা লাগে, আমরা এই সময় একটু চাল ধানের দাম একটু বেশি হয়, এই জন্য এই ধানটা লাগে আমার অনেক উপকার হয়েছে। অল্প সময়ের মধ্যে আসে এবং অনেক উপকারিতা আছে। যেমন হলো আমরা এখানে আলু লাগাতে পারবো, কপি লাগাতে পারবো, শাকসবজি লাগাতে পারবো। আগাম জাতের ধান চাষ লাভজনক হওয়ায় আগামী মৌসুমে ধান চাষে কৃষকের আগ্রহ আরও বাড়বে বলে আশা কৃষি বিভাগের। কৃষি বিভাগ সবসময় আগাম ধান চাষের ক্ষেত্রে উৎসাহ দিয়ে আসছে, কারণে আগাম ফসল চাষের ক্ষেত্রে উৎপাদনটা ভালো হয়, উৎপাদন খরচ কম হয় এবং পরবর্তীতে রবি মৌসুমে তারা ফসলটা পর্যাপ্ত সময় নিয়ে মাটির স্বাস্থ্য রক্ষা করে মাটির পরিচর্যা বন্টন করে তারা ফসলটা চাষ করতে পারে। এবছর জেলায় প্রায় 70,000 হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 1.5 গুণ বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনবলের অভাবে 3 বছরেও চালু হয়নি শেরপুর জেলা সদর হাসপাতালের আইসিইউ ও সিসিইউ ইউনিট। অযত্ন অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। ফলে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। অনেককে চিকিৎসা নিতে যেতে হচ্ছে ময়মনসিংহ কিংবা ঢাকায়। কোভিডের সময় 250 শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে প্রায় 7.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আইসিইউ ও সিসিইউ ইউনিট। 2022 সালের নভেম্বরে ইউনিট দুটি উদ্বোধন করা হলেও লোকবলের অভাবে এখনও চালু করা যায়নি। ইউনিট দুটিতে ভেন্টিলেটর, 10টি করে 2 ইউনিটের জন্য 20টি বেড সহ সব ধরনের যন্ত্রপাতি দিয়ে সাজানো হয়। তবে দীর্ঘদিন ধরে অকেজু পড়ে থাকায় ধুলো পড়ে নষ্ট হওয়ার পথে আধুনিক এসব যন্ত্রপাতি। এতে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। বাধ্য হয়ে রোগীদের যেতে হচ্ছে ময়মনসিংহ কিংবা ঢাকায়। কাম কাজ করে রাখিয়ে দিয়েছে, রাখিয়ে দেওয়ার পরে মনে করেন যে এটা কোনো ডাক্তার নাই, কোনো নার্স নাই, সিস্টার নাই, জলবন্ত নাই। আইসিইউতে আমাদের অনেক মুমূর্ষু রোগীগুলা
সেবা পাওয়ার কথা, সেই সেবা তো আমরা পাচ্ছি না। আইসিইউ আজ পর্যন্ত চালু হয়নি। সদর হাসপাতালে আপনার সবকিছু আছে, সবকিছু থাকার পর আমরা চিকিৎসা পাইতেছি না। আমরা গরিব মানুষ, পাড়ায় দেয় মমিষির। ইউনিট দুটি চালু করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন। লোকাল অভাবের জন্য ওই মেশিনগুলো চালু করা যাচ্ছে না। আমরা ইতিমধ্যে তত্ত্বাবধায়ক মহোদয়কে বলছি যে আপনার কি কি প্রয়োজন সেই তালিকাটা দিলে আমরা মন্ত্রী এটা পাঠাবো। মন্ত্রী এই জন্য আমাদের চিঠি দিয়েছেন যে কি প্রয়োজন সেটা জানানোর জন্য। এই মুহূর্তে এটা আমরা সমাধান না পেলেও হয়তো আগামী 1-2 মাসের মধ্যে এটা সমাধান চলে আসবে। শেরপুরের 5 উপজেলা ছাড়াও জামালপুরের 2টি এবং কুড়িগ্রামের 2 উপজেলা সহ মোট 9 উপজেলার 20 লাখ মানুষ এই হাসপাতালে স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকার হিমাগার থেকে আলুর দাম 22 টাকা কেজি ঠিক করে দিলেও তা মানা হচ্ছে না। বিক্রি হচ্ছে 10 থেকে 11 টাকায়। আবার সরকার 50,000 টন আলু কেনার ঘোষণা দিলেও 2 মাসে তা বাস্তবায়ন হয়নি। দাম না পেয়ে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে কৃষককে। আগামী মৌসুমে আলু চাষ নিয়েও শঙ্কায় তারা। চলতি মৌসুমে চাহিদার চেয়ে প্রায় 40 লাখ টন বেশি আলু উৎপাদিত হয়। ফলে দাম কমে যাওয়ায় লোকসানে পড়তে হয় কৃষককে। এমন পরিস্থিতিতে আগস্টের শেষে হিমাগার গেটে প্রতি কেজি আলুর মূল্য 22 টাকা নির্ধারণ করে কৃষি মন্ত্রণালয়। একই সঙ্গে 50,000 টন আলু কেনার কথাও জানায় মন্ত্রণালয়। কিন্তু এসব ঘোষণা বাস্তবায়নে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। হিমাগারে বর্তমানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 9 থেকে 11 টাকায়। উৎপাদন খরচ না ওঠায় চরম বিপাকে কৃষক। আগামী মৌসুমে আলু চাষ নিয়েও শঙ্কায় তারা। 22 টাকা রেট দেওয়ার আগে টুকটাক সময় বেচছিলাম 16 টাকা 17 টাকা, এখন রেটের পরে অনেক পড়ছে 10 টাকা। আমরা যে পরিমাণ লোন দিছি, আঙ্গু এই লোনের কি হবে আর এই মনে করেন যে ব্যাংকের কি হবে। কৃষক একটা আশায় ছিল যে হয়তো 22 টাকা কেজি হলে কৃষক উপকৃত হবে, হয়তো লসের থেকে বাঁচবে, কিন্তু কৃষক এখন নিরাশা হয়ে গেছে। কৃষকদের সুরক্ষায় সরকারের আলু ক্রয় সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়নের দাবি হিমাগার মালিক সমিতির। পাশাপাশি আগামী মৌসুমে চাষিদের জন্য বিশেষ প্রণোদনা চাই তারা। এটাকে কনজিউম করার একটা ব্যবস্থা করব। সরকার 50,000 মেট্রিক টন আলু কিনে নিবে কৃষকদের কাছ থেকে সরাসরি, এরকম একটা ডিক্লারেশন এসেছিল এবং একটা ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছিল কোল্ড স্টোরেজ গেটে, যেটা ছিল 22 টাকা। তো আনফর্চুনেটলি দুটার মধ্যে একটাও এখন পর্যন্ত বাস্তবায়ন আসলে হয় নাই। হিমাগার মালিক সমিতির তথ্য মতে দেশে 340টি হিমাগারে বর্তমানে প্রায় 12 লাখ টন আলু অবিকৃত রয়েছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে জব্দ হওয়া কয়েক হাজার নৌকা ও ট্রলার। এসব নৌযান রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। এতে একদিকে যেমন কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে, অন্যদিকে ব্যাপক ক্ষতির মুখে নৌযান মালিকরা। তবে কর্তৃপক্ষের দাবি, আইনি জটিলতায় মালিকদের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না নৌযানগুলো। কয়েক হাজার নৌকা ও ট্রলার পড়ে আছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগুয়ালিনী স্টেশনে। একই চিত্র কদমতলা কৈখালী স্টেশনেও। বিভিন্ন সময় অবৈধভাবে বনে ঢুকে পড়ায় বন বিভাগের অভিযানে জব্দ করা হয় 3000-এর বেশি ছোট বড় নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার। বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থেকে নষ্ট হচ্ছে এসব নৌযান। রক্ষণাবেক্ষণ কিংবা নিলামে দেওয়ার উদ্যোগ নেই বন বিভাগের, বলছেন মালিকরা। আমাদের নৌকাগুলো মানে রেঞ্জের ফরেস্টরা ধরে নিয়ে যায়। যদি এই নৌকাগুলো যদি আমাদের ছেড়ে দিত তাহলে আমাদের খুব উপকার হতো, কারণ আমাদের নৌকাগুলো তৈরি করতে বহুত টাকা খরচ হয়। নিলাম যে হারে সরকারিভাবে হয় এইভাবে যদি দেয় তাহলে আমাদের পক্ষে নৌকাগুলো নিলে আমাদের সুবিধা। নৌকাগুলো তো ছাড়ে না, আবার কে সময় চলে 5-7 বছর। এইভাবে যদি থাকে তাহলে তো গরিব মানুষ কেউ আসবে না। এদিকে বন বিভাগের কর্মকর্তা বলছেন, নৌযানগুলোর ভাগ্য আদালতের হাতে। অলরেডি আমরা মামলার সাথে আদালতে সোপর্দ করি। আদালতের এখন এখতিয়ার আছে যে এই জব্দকৃত মালামালগুলো কিভাবে ব্যবস্থাপনা করা হবে। এগুলো কি নিলাম হবে, অথবা এগুলো কি জিম্মায় দেওয়া হবে, অথবা এগুলো কি সরকারি বাজেয়াপ্ত হিসেবে ঘোষণা হবে, সেগুলো আদালত একটা আদেশ দিয়ে থাকেন, নিষ্পত্তি যেগুলো হয়ে থাকে। সুন্দরবনগামী নৌকার দাম আকার ভেদে সর্বনিম্ন 40,000 থেকে 50,000 টাকা, আর মাঝারি আকৃতির একটি নৌকার দাম অন্তত 1 লাখ থেকে 1.5 লাখ টাকা, আর ইঞ্জিন চালিত ট্রলার কিনতে খরচ 10 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।